বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া আইন নয়, বিদেশে চিকিৎসায় বাধা সরকার, অভিযোগ বিএনপির। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে দলটি, পাল্টা জবাব আওয়ামী লীগের। সরকার নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সরকারের এখানে কোনো দায় নেই, কোনো কিছু হলে দায় বিএনপিকে দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1 ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক, জানালেন ওবায়দুল কাদের। আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় শৃঙ্খলা ফিরছে না সড়কে, বলছেন সংশ্লিষ্টরা। রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসছে ল্যাম্পপোস্ট, জানুয়ারিতেই জ্বলবে বাতি। মেট্রো রেল স্টেশনে যাত্রীরা নেমেই পাবেন বিআরটিসি বাস। দিন দিন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন নয় সরকারই বেগম জিয়ার সুচিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে দেখা করার পর মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি নেত্রীর অবস্থা সংকটাপন্ন, তার কথা বলতে কষ্ট হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, হার্ট, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলে এরপর থেকেই একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় পূর্ব ঘোষিত দোয়া মোনাজাত কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি জাতীয় মসজিদেও বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। দোয়া মোনাজাত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যত দ্রুত সম্ভব বিদেশে নিতে হবে তাকে। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আজকে সরকার নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। আইনের কথা বলে লাভ নাই, কোনো বাধা নেই। বাধা হচ্ছে সরকার। আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যাপারে যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে এসে মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা দাবি করেন, পুরোপুরি কথা বলতে পারছেন না বেগম জিয়া। সূত্র জানায়, বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া এবং সাম্প্রতিক অসুস্থতার মধ্যে এই প্রথম ভাসানী পরিবার দেখা করলো তার সঙ্গে। কথা বলতে পারে, খুব আস্তে আস্তে অবস্থা তো খুব খারাপ। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছুই করা সম্ভব না। প্রথম দফায় 53 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দ্বিতীয় ধাপে আবারও 26 দিন হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। মাত্র 6 দিনের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তির পর এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি নেত্রী। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। আফজাল, গত দুদিন আগেও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে প্রয়োজনে আবারও আপনার কাছে হয়তো আরও তথ্য জানতে চলে আসবো। সেই সুযোগটি আজকে হয়েছে। যেহেতু মাঝখানে একদিন অতিবাহিত হয়ে গেছে, আজকে তার শারীরিক অবস্থা কি, আপনি যদি সেটা জানেন সেটা আমাদেরকে জানাবেন। আর বিএনপির আসলে বক্তব্যটা কি ছিল আজকের দিনে, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আসলে বেগম জিয়ার শারীরিক সর্বশেষ কি অবস্থা এটি জানা খুবই মুশকিল, কারণ চিকিৎসকরা কথা বলেন না। তার সঙ্গে যারা দেখা করতে যান তারা বের হয়ে যে তথ্যগুলো দেন সেই তথ্যগুলোই কিন্তু আমরা বলি। এখন পর্যন্ত বিএনপি নেত্রীর সাথে দেখা করেছেন মাহমুদুর রহমান মামনা, জাফরুল্লাহ চৌধুরী এবং আজকে মৌলানা ভাসানীর পরিবার দেখা করেছেন। তো মৌলানা ভাসানীর পরিবার দেখা করে যেটি আজকে আমাদেরকে বলেছেন, আজকে প্রায় 13 দিন হলো বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যেটি বলেছেন মৌলানা ভাসানীর পরিবার, সেটি হচ্ছে তার শারীরিকভাবে তিনি দুর্বল রয়েছেন, তবে মনোবল শক্ত রয়েছেন।
কথা বলতে পারছেন, আর দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন দোয়া চেয়েছেন তার সুস্থতার জন্য। এটি মূলত আজকে ভাসানীর পরিবার এই কথাগুলো আমাদেরকে বলেছেন। আর ভাসানীর পরিবারের সাথে বিএনপির ওই ধরনের যোগাযোগ না থাকলেও আমরা দেখলাম যে দীর্ঘদিন পর আজকে তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করলেন। আর নেত্রীর চিকিৎসা ইস্যুতে বেশ কদিন ধরেই কর্মসূচি দিয়ে আসছিল বিএনপি। 8 দিনের কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে 2 দিনের কর্মসূচি তারা পালন করেছেন। আজকে সারা দেশে দোয়া এবং বিশেষ প্রার্থনাও করেছেন দলটি। আগামী 28 নভেম্বর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে বা দেয়া আছে। 30 নভেম্বর বিভাগীয় সমাবেশ কেন্দ্রীয়ভাবে এটি তারা পালন করবেন। 1 ডিসেম্বর ছাত্র দলের বিক্ষোভ, 2 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, 3 ডিসেম্বর কৃষক দলের বিক্ষোভ, 4 ডিসেম্বর মহিলা দলের মৌন মিছিল। এই হচ্ছে বিএনপির কর্মসূচি। বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে যে সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে তারা এই কর্মসূচিগুলো দিচ্ছে। একই সাথে মানবিক আবেদনও জানিয়ে আসছে তারা। আর একই সঙ্গে বিএনপি নেতারা কি বলেছেন আজকে তার চিকিৎসা নিয়ে সেটি একটু দেখাতে চাই। বেগম জিয়াকে বাঁচতে দিতে চায় না সরকার। কিছুক্ষণ আগে রিপোর্টেই আমরা দেখালাম বা শুনলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন তিনি এই কথাটি বলেছেন। সারা দেশে আজকে দোয়া বিশেষ প্রার্থনা, এটা আমরা বললাম। নিঃশর্ত তারা মুক্তি চেয়েছেন আর বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন। আর যেটি হচ্ছে যে তারা 3টি দেশের কথা ডাক্তাররা তাদেরকে বলেছেন। এটি মির্জা ফখরুল ডাক্তারদের বরাদ দিয়ে বলেছেন যে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে চিকিৎসা নিতে চান। আজকে একজন বিএনপি নেতা তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রথমে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নিয়ে গিয়ে এরপরে ওই 2টি দেশে অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার হলে বেগম জিয়া হয়তো সুস্থ হয়ে যাবেন। সরকারের কাছে সেই দাবিটি জানিয়েছেন। আর আজকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেছেন। তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকে, কারণ তারা আইনি পথে এবং রাজনৈতিকভাবে বেগম জিয়াকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের আরেকজন নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন তাহলে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার করা, সেই রিপোর্টটি এখন দেখব। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা ইস্যু নিয়ে গত 2 সপ্তাহ ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপি আওয়ামী লীগ নেতারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছেন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন বেগম জিয়ার কিছু হলে সরকারের নয়, দায় নিতে হবে বিএনপিকেই। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিঠে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের পর শেখ হাসিনার পর দৌড় চাপিয়ে যাচ্ছে। সরকারের এখানে কোনো দায় নেই, কোনো কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে। এ সময় বিএনপি নেত্রীর চিকিৎসা ইস্যুতে ষড়যন্ত্র মোকাবেলায় নেতা কর্মীদের সতর্ক ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে। এদিকে বেগম জিয়াকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি এবং 71-এর ঘাতক জামাত এই শক্তি যদি পৃষ্ঠপোষকতা করত জঙ্গিদের, সরাসরি লালন পালন যদি জঙ্গিদের না করত, তাহলেই একেবারে নির্মূল করা সম্ভব হতো। বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসাবে দাঁড় করিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে। বেগম খালেদা জিয়া সেখানে গিয়ে যেন রাজনীতি করতে পারেন, যেটি করছেন তারেক রহমান। আইনের মধ্যে থেকেই বিএনপি নেত্রীর চিকিৎসার সব সুযোগ করে দেয়া হচ্ছে বলেও জানান দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড। আফজাল, আমরা নতুন একটা শব্দ আসলে লক্ষ্য করলাম, স্লো পয়জনিং। এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন বা বিস্তারিত যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে স্লো পয়জনিং হচ্ছে বর্ণহীন এবং স্বাদহীন একটি বিষ। যদি আপনি 60-এর দশকে লতা মঙ্গেশকরকে বলা হয়েছিল যে তাকে এই বিষটি প্রয়োগ করা হয়েছিল, তিনি 3 মাস হাসপাতালে ছিলেন, এরকম পত্রপত্রিকায় এসেছে। এই গল্পটি অনেকেই জানেন। আর এই বিতর্কটি আরেকটু বলে রাখি যে এই স্লো পয়জনিং কিন্তু ইঁদুর মারার ক্ষেত্রে ব্যবহার করা হতো।
বর্তমানে ইলেকট্রনিক্স যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই স্লো পয়জনিং ইউজ করা হয়, এটা আমরা জানতে পারছি। আর এই বিতর্কটি এখন এসেছে খালেদা জিয়ারকে কেন্দ্র করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গতকালকেই এই বিতর্কের শুরুটা করেছিলেন। তিনি বলেছিলেন কারাগারে বেগম জিয়াকে স্লো পয়জনিং দেওয়া হয়েছিল কিনা তিনি প্রশ্ন রেখেছিলেন, এবং তার বক্তব্য যেটি ছিল যে বেগম খালেদা জিয়া 2 বছর 1 মাস 17 দিন কারাগারে ছিলেন। এর মধ্যে তিনি কারাগারে ছিলেন প্রায় 14 মাস, আর বাকি 11 মাস তিনি হাসপাতালে ছিলেন, বঙ্গবন্ধুতে ছিলেন। তো কারাগারে থাকার সময়ে বেগম জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। আর মাইনাস করতেই বিএনপির কেউ স্লো পয়জনিং করেছে কিনা তার এমন প্রশ্ন কিন্তু ওবায়দুল কাদের রেখেছিলেন। ওবায়দুল কাদেরের বক্তব্যের আরেকটু বিশ্লেষণ করতে চাই। ওবায়দুল কাদের বলেছেন যে বেগম খালেদা জিয়া 2020 সালের 25শে মার্চে তিনি কারাগার থেকে বের হওয়ার পরে বিএনপির তত্ত্বাবধানে ছিলেন, বিএনপির পরিবারের তত্ত্বাবধানে ছিলেন, আর হাসপাতালে থাকলে তো চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তো এখন যদি স্লো পয়জনিংয়ের অজুহাত তোলে তাহলে এর সঙ্গে বিএনপির নেতারাই জড়িত বা পরিবার জড়িত, এটি কিন্তু বলার চেষ্টা করেছেন ওবায়দুল কাদের। এবং তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার সাথে এখন দেখা করে কারা? বিএনপির লোকজন, বিএনপির নেতারা দেখা করেন, বেগম জিয়ার পরিবার দেখা করেন, এখন যারা দেখা করতে যাচ্ছেন তারা বিএনপি নেত্রীর সাথে দেখা করছেন। হয়তো এর মাধ্যম দিয়েও পয়জনিং করা হয়েছে, আর আরটি করা হতে পারে, এটি তিনি সন্দেহ করেছেন। আমার মনে হয় এই বিতর্কটি অহেতুক বিতর্ক, কারণ দীর্ঘদিন পরে এ ধরনের বিতর্ক তোলা শুধুমাত্র রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়ানো ছাড়া আর কিছুই নয়। আর এই যদি পয়জনিং করা হয়েও থাকে তাহলে এতদিন কেন চিকিৎসকরা কোনো কথা বললেন না? এটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই রয়েছে। আচ্ছা আফজাল, আরেকটা বিষয় আমাদেরকে স্পষ্ট করবেন, সেটি হচ্ছে গিয়ে যে এখানে তো বক্তব্যের চালাচালি হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বিএনপিকে এই বিষয়টি আসলে নিষ্পত্তি করার জন্য। এ বিষয়ে কি বিস্তারিত বলবেন? আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল, এর আগে আইনমন্ত্রী বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বা বিদেশে চিকিৎসার জন্য 2টি পথ খোলা। তাকে আবার কারাগারে ফিরতে হবে, ফিরতে হয়ে বা কারাগারে গিয়ে যদি তিনি আবার আবেদন করেন চিকিৎসার জন্য বিদেশে, তখন সরকার সেটি বিবেচনা করতে পারবে। আর আজকে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন রাষ্ট্রপতির কাছে তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য ক্ষমা চাইলে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে তাহলে তিনি চিকিৎসার বিষয়টি সরকার নতুন করে ভাববে, এমনটি কিন্তু মাহবুবুল আলম হানিফ বলেছেন। আরও কিছু বক্তব্য দিয়েছেন, আমরা যদি দেখাতে চাই। তিনি বিএনপিকে ব্যর্থ বলেছেন, লজ্জাহীন বিএনপি বলেছেন। ব্যর্থ এই কারণে বলেছেন যে বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পরে বিএনপি নেতাদের যে ভূমিকা, রাজপথে আন্দোলন বলেন, আইনি পথে লড়াই বলেন, সেটি কোনোটাই করতে পারেনি বিএনপি। আর বিএনপি সে কারণেই এখন মায়া কান্না করছে চিকিৎসার জন্য। এটিকে লোক দেখানো মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ এটি আমি বলেই ফেলেছি। ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক ও প্রস্তুত হতে বলেছেন। যে এই বেগম জিয়ার চিকিৎসা ইস্যুতে রাজনৈতিক যে কর্মসূচিগুলো মাঠে দেওয়া হচ্ছে বিএনপির তরফ থেকে, এই ষড়যন্ত্র যদি দেশ বিরোধী ষড়যন্ত্র হয়, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হয়, তাহলে এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন এবং প্রস্তুত হতে বলেছেন। এটি প্রধানমন্ত্রীর নির্দেশনা, এমনটি তিনি ওবায়দুল কাদের বলেছেন। আর ফের কারাগারে পাঠানোর বিষয়ে ভাবতে হবে, এটি বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বলেছেন যে বিএনপি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে, আসলে তার শারীরিক কী অবস্থা সেটি কিন্তু প্রকৃত অর্থে কেউ জানে না। আর এই কারণেই তারা বলছেন যে বিএনপি তার নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করছে, তাকে আবার কারাগারে ফেরত পাঠানো যায় কিনা এটি ভাববার বিষয়, এমনটি কিন্তু বলেছেন। রিচার্ড, আচ্ছা আফজাল, আরেকটা বিষয় সেটি হচ্ছে গিয়ে আমাদের দেশের রাজনীতির যে ধরন, তাতে করে এই চিকিৎসা নিয়ে রাজনীতি আসলে এর আগে আমরা খুব একটা বেশি শুনিনি, কিন্তু শুধুমাত্র এবারই বা এই ইস্যুতে বেগম জিয়া যখন অসুস্থ হচ্ছেন তখনই বারবারই এটি আলোচনায় চলে আসছে। প্রেক্ষাপটগত কোনো বিশ্লেষণ বা তথ্য আপনার কাছে আছে কি এই বিষয়ে? রিচার্ড, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই নিয়ে 3য় দফায় হাসপাতালে ভর্তি হয়েছেন গত 13 নভেম্বর। এর আগে তিনি 2 দফায় প্রায় 79 দিন হাসপাতালে ছিলেন। সেই কারণেই চিকিৎসা নাকি রাজনীতি, এটি নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। কারণ হচ্ছে, আমি বলি যে চিকিৎসকরা প্রকৃত অবস্থা এখনও জানায়নি। বেগম জিয়ার চিকিৎসার জন্য 10 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। মেডিকেল বোর্ডের কেউ এখন পর্যন্ত গণমাধ্যমে এসে বেগম জিয়ার শারীরিক কী অবস্থা এটি বলেননি। শুধুমাত্র চিকিৎসকদের বরাত দিয়ে কারা বলছেন, বিএনপি নেতারা বলছেন, বিএনপি নেত্রীর সাথে যারা দেখা করতে যাচ্ছেন তারা বলছেন, আর বিএনপির যে চিকিৎসক নেতারা রয়েছেন তারা বলছেন। সেই কারণে একটি প্রশ্ন উঠেছে যে চিকিৎসকরা কেন প্রকৃত অবস্থা জানাচ্ছে না। যদিও চিকিৎসকরা বরাবরই বলে থাকেন যে এটি যিনি অসুস্থ রোগীর প্রাইভেসি লঙ্ঘন হয়,
এবং চিকিৎসকদের নীতিমালার এর মধ্যে এটা পড়ে না। আর আইনি পথ নাকি রাজনৈতিক সমঝোতা, এটি অনেকেই বলছেন যে আইনি পথের চেয়ে রাজনৈতিক সমঝোতাটাই বেশি গুরুত্বপূর্ণ বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি। আর পাসপোর্ট ফিরে পেতে সরকারের সহায়তা, বেগম জিয়া যখন দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হলেন তখন তার পাসপোর্টের নবায়নের জন্য আবেদন করা হয়েছিল, সেই পাসপোর্টটি এখনও তিনি হাতে পাননি। অনেকেই বলছেন যে এখন যদি বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও দেওয়া হয়, শুধু পাসপোর্টের কারণে হয়তো বিলম্বিত হতে পারে। সেজন্য বিএনপি নেতারা সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। এই ঘটনার পরে যখন বেগম খালেদা জিয়া পরিবার আবেদন করলেন, আবেদন করার পরে গণমাধ্যমে অনেক বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ বলেন, রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা যারাই বক্তব্য দিয়েছেন তারাই কিন্তু বারবারই বলেছেন যে এখানে আইনের চেয়ে রাজনৈতিক সমঝোতাটাই জরুরি, এবং এটাকেই বলছেন যে রাজনীতিবিদদের মধ্যে ভেতরে বাইরে সমঝোতা হতে পারে, এটি রাজনৈতিক সৌন্দর্য। সেটার উপরে নির্ভর করবে বেগম জিয়া বিদেশে যেতে পারবেন কি পারবেন না। রিচার্ড, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনি আফজাল হোসেন। আপনার বক্তব্যের মাঝখানে আমরা সবকিছুই খুব সুচারুরূপে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এত সুন্দর তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ রিচার্ড। সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধর্মঘট ডেকে বাস ভাড়া বাড়াতে সরকারকে এক প্রকার জিম্মি করে পরিবহন মালিক শ্রমিকরা। এতে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা গেলেও সংঘবদ্ধ কোনো প্রতিবাদ আসেনি। পরে হাফ পাসের দাবিতে রাস্তায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বদরুন্নেসা কলেজের এক ছাত্রী হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের হেলপার ধর্ষণের হুমকি দিলে এই আন্দোলন আরও তীব্র হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। লাগাতার কয়েকদিনের আন্দোলনের পর বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য 50 ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দিলেও বেসরকারি বাসের ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50 ভাগ কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে, তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে কনসেশন প্রযোজ্য হবে না। 2018 সালেও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের 9 দিনের টানা আন্দোলনে সড়কে প্রাণহানি কমাতে ও শৃঙ্খলা ফেরাতে 9 দফা দাবি জানায় শিশু কিশোররা। প্রায় 4 বছরেও সেসব দাবির অধিকাংশই বাস্তবায়িত হয়নি। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন অদৃশ্য কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারছে না সরকার। সরকার বলেছে, নিজের থেকে বলেছে, আমাদের চক্ষু খুলে গেছে, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কি করণীয় ছিল, আমরা কি করিনি, আমরা করব, কিন্তু সেটি আবার ঘুমিয়ে গেল। আগামী মঙ্গলবার বেসরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসানকে চাপা দেয়া ময়লাবাহী গাড়ির মূল চালক হারুনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হারুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িটির নিয়মিত চালক হলেও ঘটনার দিন গাড়ি চালাচ্ছিল হেলপার রাসেল। বুধবার সকাল 11টার দিকে রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় নাইমকে চাপা দেওয়ার পরপরই রাসেলকে আটক করে পুলিশ। পরে পুলিশ জানায় চালক হারুন নিজে হেলপার রাসেলের হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিল। রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। সেতুর মাওয়া প্রান্ত থেকে বসানো হচ্ছে বাতির খুঁটি। প্যারাপেট ওয়াল বসানোর পর রেলিংয়ের নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে ল্যাম্পপোস্টগুলো। প্রকল্প পরিচালক বলছেন জানুয়ারি মাসেই জ্বলবে সেতুর ল্যাম্পপোস্ট। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। নির্মাণ শৈলীর শেষ পর্যায়ে পদ্মা সেতুর রেলিংয়ে একে একে বসানো শুরু হয়েছে ল্যাম্পপোস্ট। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সেতুর রেলিংয়ের কাজ শেষ হওয়ার পরই শুরু হয়েছে ল্যাম্পপোস্ট স্থাপন কাজ। 95টি ল্যাম্পপোস্টের প্রথম চালান চীন থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। মাওয়া প্রান্তের সংযোগ সেতুর S7 ও S8 খুঁটির মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ল্যাম্প পোস্টের প্রথম মূল কাঠামো স্থাপন করা হয়।
মাওয়া প্রান্ত থেকে সেতুতে ওঠার পথে পোস্টগুলো দৃশ্যমান এখন। সেতুর একের পর এক এমন কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপাড়ের মানুষ। সেতুর ভারী ও চ্যালেঞ্জিং কাজগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আর ইতিমধ্যে ল্যাম্পপোস্ট বসানো শুরু হয়ে গেছে। এটার জন্য আমরা উপকৃত হব এবং গোটা দেশের মানুষ উপকৃত হবে। ল্যাম্পপোস্ট বসানোর জন্য সেতুর সবগুলো লাইটিং ব্লিস্টার সেগমেন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই সব ল্যাম্পপোস্ট বসানো সম্ভব হবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। ৬.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্পপোস্ট বসবে মোট ৩২৮টি। পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসবে ৪১৬টি, আর সেতুর দূরপ্রান্তে সংযোগ সেতুতে স্থাপন হবে ৮৮টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রথম ধাপে উত্তরা থেকে শুরু হয়ে মেট্রো রেল শেষ হবে আগারগাঁওয়ে এসে, কিন্তু এখান থেকে যাত্রীরা যাবেন কোথায়? এমআরটি কর্তৃপক্ষ বলছে এই দুর্ভোগ নিরসনে আগারগাঁও থেকে মতিঝিল সহ একাধিক রুটে চলবে বিআরটিসির বিশেষ সার্কুলার বাস। এজন্য আগারগাঁও এলাকায় বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে তারা। আর বিআরটিসি বলছে মেট্রো রেল চালুর প্রথম দিন থেকেই এই সার্ভিস দিতে প্রস্তুত তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নগরে গণপরিবহন নৈরাজ্য আর নানা ভোগান্তির মধ্যে এক মুঠো স্বস্তির আশা নিয়ে আসছে মেট্রো রেল। বছর কয়েক আগেও যা ছিল কেবলই স্বপ্ন, আস্থা চোখের সামনে বাস্তবতা। এরই মধ্যে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন 6 এর অগ্রগতি ৭২ ভাগ। প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে ৯০ ভাগ, আর দ্বিতীয় পর্ব আগারগাঁও থেকে মতিঝিল ৭১ ভাগ। এরই মধ্যে ঘোষণা এসেছে উত্তরা থেকে আগারগাঁও অংশে ২০২২ সালের ডিসেম্বরে হবে বাণিজ্যিক যাত্রা। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে টেকনিক্যাল কারণে আগারগাঁওয়ের পরে মতিঝিলের আগে অন্য কোনো স্টেশনে প্রথম পর্ব বর্ধিতের সুযোগ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আগারগাঁয়ে বাড়তি চাপ সামলানো যাবে তো? কর্তৃপক্ষ বলছে মতিঝিল পর্যন্ত চালু হবে ১ বছর পরে, অর্থাৎ ২০২৩ সালে। সে পর্যন্ত বিআরটিসির সঙ্গে চুক্তি করছে এমআরটি। আগারগাঁও থেকে মতিঝিল, কমলাপুর, উত্তরা সহ বেশ কয়েকটি রুটে হচ্ছে বিআরটিসির সার্কুলার সার্ভিস। আগারগাঁও থেকে নামার পরে ওখান থেকে যাতে যাত্রীরা মেইন যে আমাদের জায়গাগুলো আছে এটার জন্য ইতিমধ্যে আমাদের বিআরটিসি থেকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, তারাই এই সার্ভিসটা মেনটেন করবে। বিআরটিসি বলছে আগারগাঁওয়ের যাত্রী চাপ সামাল দিতে বেশ কিছু বাস দিবেন তারা। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আনুষ্ঠানিক পত্র দিয়েছি। আমরা আশা করি যে আমরা এই সার্ভিসটি আমরা প্রথম দিন থেকে দিতে পারবো। এরই মধ্যে 7টি কোচ এসেছে ডিপোতে, একটি আছে মোংলায়। এমআরটি লাইন 6 এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মেট্রো রেল। বৈদ্যুতিক রেলের এই যুগে পা দেওয়ার সাথে সাথে দেশের যোগাযোগ খাতের, বিশেষ করে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল নিয়ে বিতর্কিত অডিও ফাঁসের জেরে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল সরকারের সভাপতিত্বে জেলা কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। মুন্সিগঞ্জে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ কম। আড়তদাররা বলছেন কারেন্ট জালের কারণে নদীতে ইলিশ মিলছে না। বড় আকারের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত। শিশির ভেজা ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয় মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। কেনার জন্য এখানে ভিড় করেন দূর দূরান্তে পাইকাররাও। তবে ছুটির দিনে শুক্রবার এসে নিরাশ হন অনেকে। সরবরাহ কম থাকায় আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় আকারের প্রতিটি কেজিতে বিক্রি হচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত। ইলিশ মাছের বর্তমানে খুব আকাল, মাছ পাওয়া যাচ্ছে না।
1500 টাকা কেজি নিচে মাছ কিনতে পারতেছি না। কারেন্ট জালের কারণে পদ্মা ইলিশ মাছ নাই, পদ্মা এখানে মাছের অনেক দাম। আজকে ইলিশ মাছের দাম অনেক বেশি, আজকে একবারে বড় সাইজেরটা বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। প্রত্যেক দিনের বাজার হচ্ছে আজকে ইলিশ মনে করেন প্রতিদিন 1.5 থেকে 2 কেজি সাইজের ইলিশ আমরা কিনি, কিন্তু আজকের বাজারে কোনো ইলিশ আমরা পাই নাই। নদীতে কোনো ইলিশ মাছ নাই বর্তমানে, যা দুটো আছে সমুদ্রে, আর এই সমুদ্রের মাছ হলো সব ছোট। জেলে এবং ব্যবসায়ীদের মতে কারেন্ট জালের কারণে বড় হতে পারছে না ইলিশ, এই জালে আটকা পড়ে যাচ্ছে জাটকা অবস্থাতেই, তাই তো ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে। ইলিশ মাছ নাই কারণ জাটকা হলো মাছটা বড় হইতে পারে না, কারেন্ট জাল দিয়া মাছটা ধরে ফেলায়। প্রাচীন এই হাটে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অবিচল থাকলো তারুণ্যের প্রতিরোধ। মাঠে কোনো বাংলাদেশি নাগরিক যেন পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে ঢুকতে না পারে সেজন্য স্টেডিয়ামের বাইরে সজাগ বিভিন্ন সংগঠন। পাকিস্তানি জার্সি পরায় যুবককে গণপিটুনিও দেয়া হয়। এ সময় নিজেকে বাঁচাতে নর্দমায় ঝাঁপ দেয় সে। সকাল থেকে চট্টগ্রামে সাগরিকায় ম্যাচ দেখতে ক্রিকেট প্রেমীদের ভিড়, কিন্তু এর মাঝেই হঠাৎ শোরগোল। ঢাকার মতো চট্টগ্রামে যেন কোনো বাংলাদেশি নাগরিক পাকিস্তানি জার্সি ও পতাকা নিয়ে মাঠে প্রবেশ না করে সেজন্য হুঁশিয়ারি দিয়ে রেখেছিল বেশ কটি সংগঠন। সেটা না মেনে এক বাংলাদেশি নাগরিক পাকিস্তানি জার্সি পরে মাঠে ঢোকার চেষ্টা করলে দেয়া হয় ধাওয়া ও গণপিটুনি। দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান পাশের নর্দমায়, কান ধরে মাপ চাইয়ে ছাড়লেন। দেশ স্বাধীনের 50 বছর হয়েছে, কিন্তু এখনো বাংলাদেশে লুকিয়ে আছে পাকিস্তানি প্রেতাত্মা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসকে সামনে রেখে যারা মাথাচাড়া দিয়ে উঠেছে, পন্থা হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে। তবে এবার আর নয়। তরুণদের হুঁশিয়ারি, বাংলাদেশের মাটিতে জন্মে যারা পাকিস্তানিদের সমর্থন করে তাদের পুরো সিরিজে স্টেডিয়ামে কোনোভাবেই প্রবেশ করতে দেয়া হবে না। পাকিস্তানের ন্যাশনাল আইডি কার্ড নিয়ে, পাকিস্তানি ভিসা নিয়ে আমরা তাকে ওয়েলকাম দেবো, স্বাগতম, আপনি খেলা, আপনার দেশাত্মবোধ নিয়ে আপনি খেলা দেখতেই পারেন। বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি পরা এই স্টেডিয়াম গেট দিয়ে পাকিস্তানের জার্সি পরে স্টেডিয়ামে মাঠে ঢুকতে পারবে না। আমাদের পূর্বের ঘোষণা ছিল আমরা কোনো পাকিস্তানি পতাকা এবং পাকিস্তানি জার্সি মাঠে প্রবেশ করতে দিব না, কাউকে পড়তে দিব না এবং উড়াতেও দিব না। 1980 সালে এই চট্টগ্রামে পাকিস্তানিদের অধ্যতপূর্ণ আচরণে 2 দিনের ম্যাচ পণ্ড হবার ঘটনা আছে। তাদের বিতর্কিত আচরণে সেদিন মাঠে হয় ব্যাপক গন্ডগোল, গ্রেফতার করা হয় প্রায় 40 বাংলাদেশিকে। মেহেদী নাইম, সময় সংবাদ। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।